প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে রয়েছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি নুসাইবাপুর, তবে ঘটনাটি ঘটেছিল ওনার ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই বলতে ভাইদের মধ্যে যিনি ছোট। আগের ঘটনাতে বলেছি যে ওনারা 6 ভাই ছিলেন, 2 ভাই মারা গিয়েছেন, অন্য 4 ভাই রয়েছেন। 4 ভাইয়ের মধ্যে সবার যিনি ছোট ভাই, তার থেকেও নুসাইবাপুর 6 বছরের ছোট। তো উনি এখনও অবিবাহিত, এখনও ওনার বিয়ে হয়নি। অন্য 3 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাদের আলাদা আলাদা ঘর তৈরি করে দেওয়া হয়েছে, তারা আলাদাভাবেই থাকছেন। তো ওনাদের বাসা যেটা, মানে যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু বাংলাদেশের অন্যান্য বাড়িগুলোর সাথে আসলে ওইভাবে মেলে না। আমরা জানি মুন্সিগঞ্জের বিক্রমপুর কিন্তু কাঠের বাড়ির জন্য বিখ্যাত। আমরা যদি কাঠের বাড়ি দেখতে যাই, এই ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো কিন্তু মুন্সিগঞ্জের বিক্রমপুরে অনেক দেখা যাবে। কাঠের বাড়ি বলতে পুরো ঘর যে কাঠের, বিষয়টা এরকম না। লোহা কাঠ দিয়ে তৈরি, কিন্তু এই কাঠটা পাটাতন অথবা ফ্রেম বা আড়া যেগুলো, সেগুলো হয়ে থাকে। অন্যান্য অংশগুলো টিনের তৈরি হয়ে থাকে। আর এই নুসাইবাবুদের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে, ওনাদের বাড়িটাও এইভাবেই তৈরি করা হয়েছিল। ওনাদের বাড়ির সামনে বেশ বড় একটা উঠোন, বড় বড় টিনের ঘর তৈরি করা হয়েছিল। আর সামনের দিকে ঢোকার গেট, বাসার পেছন দিকে ছিল খাল, আর খালের পরেই বিশাল মাঠ। মাঠের মধ্যে বড় বড় চাম্বল গাছ ছিল। মাঠের পরে আবার একটা সীমানা রয়েছে। ওই সীমানাটা হচ্ছে জমিদারের একটা পরিত্যক্ত বাড়ি রয়েছে, অনেক পুরনো। দিনের বেলা দূর থেকে দেখলে সুন্দর লাগলেও রাতের বেলা কিন্তু এক ভয়ঙ্কর সৌন্দর্য ধারণ করে সেটা। এবার আসি মূল ঘটনায়। ওনাদের আগের ঘরের 3টা রুম ছিল, পরবর্তীতে ওনার ভাইয়া বড় হওয়ার পরে আলাদা আলাদা তো রুম করে দেওয়া হয়েছে। আর দীর্ঘ একটা সময় এই ছোট 2 ভাই বোন একই রুমে থাকলেও, যেহেতু বড় হয়ে গেছেন, আলাদা রুম তৈরি করে দিতে হয়েছে। এখন এই যে ভাই, এই ভাইয়ের জন্য একটা আলাদা রুম তৈরি করে দিতে হবে। আগে যেই রুমটাতে উনি থাকতেন একা একাই, আলাদা রুম করে দেওয়ার পরে এখন দেখা গেল মেহমান আসলে একটু অসুবিধা হয়ে যায়। মেহমানদের জন্য অসুবিধা হয়, আবার এই নুসাইবাপুর ভাইয়ের জন্য অসুবিধা হয়। এই কারণে নুসাইবাপুর বাবা চিন্তা করলেন যে সামনের দিকে রুম তৈরি করলে উঠোনটা ছোট হয়ে যাবে, তাহলে ঘরের পেছন দিকটাতে আর একটা রুম করলে কেমন হয়। তো এরকম পরামর্শ যখন উনি পরিবারের সাথে করেন, তখন নুসাইবাপুর আম্মু এই বিষয়টাতে কিছুটা ভেটো দেন। এই কারণে যে উনি বলেছিলেন যে পেছন দিকে ঘর করাটা কি ঠিক হবে, এই পেছনে খাল আছে আর এই দিকটাতে সমস্যা রয়েছে। তখন নুসাইবাপুর বাবা বলেছিলেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। তো এই কথার উপরে, আল্লাহর উপর ভরসা করে উনি রুম তৈরি করেছিলেন। তো এক রাত্রে কি হয়, ওনার ভাই, উনি রুমে শুয়ে আছেন আর ওনার মোবাইল ফোনটা টিপছিলেন আর কি। খুব বেশি দিন আগের কথা না এই ঘটনাটা। তো একটা সময় মোবাইলের চার্জটা শেষ হয়ে যায়, উনি আবার উঠে চার্জে ফোনটা লাগিয়ে শুয়ে পড়েন। ওই ঘরের মধ্যে এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করতো, কেননা পাশেই তো খালের উপর আবার কচুরিপানা থাকে। যখন ওই খালের উপর দিয়ে বাতাসটা বয়ে আসে, বাতাসটা বয়ে ঠান্ডা হয়ে যখন রুমের জানালা দিয়ে ঢোকে, তখন দারুণ এক শীতল অনুভূতি সেই রুমের মধ্যে থাকে। তো ওই রুমের মধ্যে ঢুকলে বেশ ভালো একটা প্রশান্তি কাজ করে। ওনার ভাই তো তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, একটা সময় ঘুমিয়েও যান। একদম ঘুমেই আছেন আর কি। কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি খুব ঠান্ডা শীতল এক ধরনের অনুভূতি পান। চিন্তা করেছিলেন রুমটা রাতের বেলা হঠাৎ করে এত ঠান্ডা হয়ে গেল কেন। এমনিতে তো রুম ঠান্ডাই, যেহেতু ঠান্ডা বাতাস আসে, কিন্তু এত ঠান্ডা কিন্তু হয় না। সময়টা কিন্তু শীতকাল ছিল না, গরমকালই ছিল। উনি হঠাৎ করে পাশে তাকিয়ে দেখেন যে আরে ওনার নানু পাশে শুয়ে আছে। রুমে তো ডিম লাইট ছিল, ডিম লাইটে বোঝা যাচ্ছে। তখন এই নুসাইবাপুর ভাই চিন্তা করছেন যে নানু মনে হয় রাতের বেলা আসছে, এসে এই নুসাইবার রুমে না ঢুকে আমার রুমে ভুল করে ঢুকে পড়ছে। তখন বলছে ও নানু ওঠো ওঠো, তোমার নাতনির রুমে যাও, তুমি মনে হয় ভুল করে আমার রুমে চলে আসছো। তো এই কথা যখন বলেছে, হঠাৎ করে ওই অভাবটা চোখ খুলেছে। মনে হলো যে কথা বলার সাথে সাথে চোখ খুলেছে। আমরা কিন্তু ঘুমায় থাকার পর চোখ খুলতেও একটু সময় লাগে, চোখটা একটু জড়ানো থাকে, কিন্তু না, ধপ করে চোখটা খোলে।
আর চোখ খোলার পরপরই এক হাত এই নুসাইবাপুর ভাইয়ের শরীরের উপর উঠিয়ে দেয়। নুসাইবাপুর ভাই ফিল করেন ভয়ঙ্কর ঠান্ডায় হাত, মনে হচ্ছে বরফ তার শরীরের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। শুধু যে হাত উঠিয়ে দিয়েছে বিষয়টা এরকম না, পা উঠিয়ে দিয়েছে। আর তখন ওই অভাবটা খুবই বিশ্রীভাবে হেসে দেয়, কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছিল না ওইভাবে। আর এই দৃশ্যটা দেখার পরপরই নুসাইবাপুর ভাইয়ের শরীর তো একদম ঠান্ডা হয়ে যায়। একে তো ঠান্ডা হাত পা তার শরীরের উপর উঠিয়ে দিয়েছে, আর ভয়ে তার শরীর একদম জমে গিয়েছে। তখন নুসাইবাপুর ভাইয়ের মনে হয় যে আরে নানু তো আমাদের বাসায় না, মামাদের বাসায় থাকার কথা, এত রাত্রে উনি আসবেন কিভাবে, আর আমার ঘরের দরজাও তো বন্ধ। তখন নুসাইবাপুর ভাই একটু সাহস সঞ্চয় করে বলেন যে কে তুমি, কি চাও, এখানে কেন এসেছো? তখন ওই অবয়বটা কোনো কথা না বলেই সরাসরি ওনার শরীরের উপরে উঠে পড়ে এবং গলা টিপে ধরে। নুসাইবাপুর ভাইয়ের হাইট কিন্তু 6 ফুট 1 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান এবং শক্তিশালী এক তাগড়া যুবক। হঠাৎ করে এইরকম অবয়ব ওনার শরীরের উপর উঠেছে, শুধু যে উঠেছে তা না, গলা চিপে ধরেছে। আর ওই অবয়বটা নাকি তার এক হাত নুসাইবাপুর ভাইয়ের গলার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা যেমন গলার মধ্যে পানি নিয়ে গার্গিল করি, গড়গড় করি, যেরকম শব্দ হয়, ওই ধরনের খুবই তীব্র শব্দ অন্য ঘর থেকে এই যে নুসাইবাপু, তারপর ওনার মা বাবা যারা ছিলেন, ওনারাও হঠাৎ করে শুনতে পান। এদিকে ধুরুম ধারাম শব্দ হচ্ছে, মনে হচ্ছে ওই ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়ে গেছে, ধস্তাধস্তি হচ্ছে। এদিকে ওনাদেরও তো ঘুম ভেঙে গেছে। ওনারা উঠে তাড়াতাড়ি ওই রুমের দরজায় এসে ধাক্কাধাক্কি করছেন, এই কী হয়েছে, কী হয়েছে, খোল খোল। এর মধ্যে নুসাইবাপুর ভাই দৌড়ে এসে ঘরটা খুলে দেয়, মানে ঘরের দরজা খুলে দেন উনি। তবে ঘরের দরজা কতটুকু খুলতে পেরেছেন এটা আসলে বোঝা যায় না, কারণ হয়তোবা খোলার আগেই ওনারা ধাক্কিয়ে ঘরের যে খিলটা, মানে দরজার খিলটা ভেঙে ফেলতে সক্ষম হয়েছিলেন। ঘরে ঢোকার সাথে সাথে যখনই লাইট জ্বালিয়েছেন তখনই সবাই দেখতে পান কোনো একটা কালো অবয়ব জানালা দিয়ে বের হয়ে গেল এবং পানির মধ্যে ঝপাত করে পড়ল। এরকম শব্দও হলো বেশ জোরে, যে শব্দটা সবাই টের পেয়েছিলেন। আর জানালার যেই দুটা পার্ট রয়েছে, কপাট আছে, বাইরে ছিল এই কপাটটা, এই কপাট দুটো কিন্তু তখনও নড়াচড়া করছিল, মানে কাঁপছিল। ওই দিক দিয়ে যে শিক দিয়ে বের হয়েছে ওই অবয়বটা, তখন কিন্তু ওই কপাটে ধাক্কা লেগেছে। ওই ধাক্কার কারণে তখনও ওই কপাটটা কাঁপছিল। আসলে জানালার এই গ্রিলগুলো এমন সিস্টেমে ছিল যে একটা বড় সাইজের বিড়াল যদি বের হওয়ার চেষ্টা করে তাহলেও তার জন্য এটা পসিবল হবে না। আর একটা বয়স্ক মানুষ বাতাসের মতো জানালা দিয়ে কি বেরিয়ে যেতে পারে? নুসাইবাপুর ভাইয়ের পুরো শরীর খামচানো, আর ওনার ভাইয়ের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল ভয়ে। আর যে খামচিগুলো ছিল সেখান দিয়ে অল্প অল্প রক্তও পড়ছিল, আর ওনার ভাই কোনো কথা বলতে পারছিল না। প্রায় 4 দিন উনি কোনো কথাই বলতে পারে নাই গলা ব্যথায়, কারণ গলার মধ্যে নাকি হাত ঢুকিয়ে দিয়েছিল। তবে গলার আর বিশেষ ধরনের কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। সকালবেলা নানুকে ফোন করা হয়, নানু 1 ঘন্টার মধ্যেই মামা মামি সহ চলে আসেন নুসাইবাপুর ভাইকে দেখতে। তখনও কিন্তু নুসাইবাপুর ভাই নানুর সামনে যেতে ভয় পাচ্ছিলেন। পরবর্তীতে ওই যে রুমটা, ওই রুমটা ভেঙে পুনরায় আর একটা ঘর তোলা হয়েছে। আর নতুন করে ঘর তোলার আগে স্থানীয় মসজিদের হুজুরের সাথে কথা বলা হয়। নুসাইবাবুর বাবা কথা বলেছিলেন এবং বাড়িটা বন্ধ দিয়েছিলেন। তবে নতুন ঘর তৈরি করার পর আর ওই বন্ধনী দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন নুসাইবাবু। প্রিয় লিসেনার্স, এবার আরও একটি ঘটনা যেটা নুসাইবাবুর আম্মু অডিও ক্লিপ আকারে পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি এখন আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আবরার আহমেদ জাবির। উনি ওনার কাজিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে দিয়েছেন। ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছর আগে হবে। ওনার ওই কাজিন তখন 3 বা 4-এ পড়তেন। উনি একটি স্কুলে পড়তেন, মূলত ওই স্কুল কেন্দ্রিক এই ঘটনাটি। সঙ্গত কারণে সেই স্কুলের নামটি বলছি না, তবে সেই স্কুলটি
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের খুব কাছাকাছি একটা জায়গায়। ওই স্কুলে একটি গাছ ছিল, সেই গাছটি স্থানীয়ভাবে সাবান গাছ নামে পরিচিত ছিল। ওই স্কুলে ওই কাজিনের আপন বড় বোনও পড়তো, তবে তার হতো ফুল ক্লাস আর এই কাজিনের হতো হাফ ক্লাস। দুইজনই তো কাজিন, মানে বড়জনের ফুল ক্লাস হতো, ছোটজনের হাফ ক্লাস হতো। তো দেখা যেত যে একসাথে দুজন কখনই আসলে স্কুল থেকে বাড়িতে ফিরতেন না। তো ঘটনাটি যেদিন ঘটে ওই দিন ওই টিফিন পিরিয়ডেই সবার ছুটি হয়ে যায়। দুই ভাই বোন একসাথে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে এই দুইজনের নজর যায় ওই সাবান গাছের উপরে। ওনারা দেখতে পান ওই সাবান গাছের উপরে একটি কালো অবয়ব বসে আছে, মানুষের মতোই দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর। চেহারাটা যে খুব ভালো বোঝা যাচ্ছিল বিষয়টা এরকম না, বেশ কালো চেহারা এরকম কিছু একটা, আসলে ওইভাবে বর্ণনা দিতে পারেন নাই, তবে বোঝা যাচ্ছে যে বিষয়টা একটু ভয়ঙ্কর টাইপের। ওনারা চিন্তা করলেন যে স্কুলের ভেতরে এই গাছের উপরে কোত্থেকে এই জিনিসটা এলো। দুইজন মিলে দ্রুত একজন টিচারকে এই বিষয়টা অবহিত করলেন। টিচাররা এই বিষয়টা শোনার পর ওনারা ওই গাছের এখানে এসে দেখলেন না, কোথাও তো কেউ নেই। অন্যদের কাছে জিজ্ঞাসা করা হলো, ওখানকার যারা স্টাফ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা এই ধরনের কোনো অবয়ব দেখেননি বলে জানালেন। কিন্তু অদ্ভুত আর একটা ব্যাপার রয়েছে, সেটা হলো যেই জায়গাটাতে এই দুইজন ওই অবয়বটাকে বসে থাকতে দেখেছিলেন, ওই জায়গাটাতে বড় বড় এক ধরনের পোকা ওনারা নিচ থেকেই দেখতে পাচ্ছিলেন। এই ধরনের পোকা ওনারা আগে কখনো দেখতে পান নাই। তো যাই হোক, ওনারা ওখানে এই পোকা দেখার পরও অস্বাভাবিক কোনো কিছু মনে করেন নাই। আর হঠাৎ করে ওই অবয়ব দেখেছিলেন দুইজন, ওনারা চিন্তা করেছেন হয়তো বা কোনো বাচ্চা টাচ্চা উঠেছিল বা কোনো পাগল উঠেছিল, এরকম হতেই পারে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে নেমে চলে যাবে। ওনারা তো আসলে ওই সময় ছোট ছিলেন, বয়স কম, এত বুঝ তো তাদের মধ্যে ছিল না। ওরা ওই সময় বাড়িতে চলে যান। এরপর থেকেই ওনার ওই কাজিন, মানে জাবির ভাইয়ের কাজিন, মানে যিনি ছেলে, উনি ওনার ক্লাসের জানালার বাইরে তাকালেই নাকি একটি কালো ছায়ামূর্তিকে দেখতে পেতেন, কিন্তু অন্য কেউ সেটা দেখতে পেত না। সেই স্কুলে একটি স্টোর রুম ছিল যা সবসময় নাকি বন্ধ থাকতো, যদিও বা স্টোর রুম সবসময় বন্ধই থাকে, কিন্তু ভেতর থেকে প্রতিনিয়তই নাকি হঠাৎ হঠাৎ কটমট কটমট শব্দ শোনা যেত। মনে হচ্ছে হাড় চাবালে যেরকম শব্দ হয় না, ঠিক সেই রকম। কিন্তু ভেতরে কে? দরজা জানালা সবই বন্ধ, কুকুর বিড়াল ঢোকারও সুযোগ নেই, তাহলে ভেতরে কে? আর কুকুর বিড়াল এত জোরে কটমট করে কি হাড় চাবাবে? সেটা এত জোরে এই শব্দটা বাইরে আসবে? নিশ্চয়ই না। একবার কি হয়, ওই স্টোররুমের একটা ছিদ্র দিয়ে এই কাজিন তাকিয়েছিলেন। তো স্টোররুমের ভেতরে অনেক উপর দিয়ে কিছু আলো আসতো আর কি। তখন দেখা গেল যে দুটি ছায়ামূর্তি, চেহারা বোঝা যাচ্ছে না, কোনো কিছুর হাড় চেবাচ্ছে। এটা দেখে উনি মারাত্মক ভয় পান। এর ভেতরে তো কোনো মানুষ আসার কথা না, আর দিনের বেলাতে এইসব হচ্ছে। তখন যে রাত তা তো না, স্কুলের সময়। এছাড়া ওই স্কুলে একটি ওয়াশরুম ছিল, যেটা পরিত্যক্তই বলা যায়, খুব কমই ব্যবহৃত হতো সেটা। সেখানকার দেয়ালে নাকি রক্ত দিয়ে কিছু লেখা দেখা যেত, যেটা শুধু সংখ্যার মতো কিছু একটা। আর এই জিনিসটা কিন্তু অন্য কেউ দেখতে পেত না, শুধু এই জাবির ভাইয়ের কাজিনই দেখতে পেত। এটা একটা রহস্য, সেই কেন এই জিনিসটা দেখছে, অন্যরা তো কেউ এটা দেখে না। আর ওই আশেপাশে কিছু ডাব গাছ ছিল, ওই ডাব গাছেও নাকি একটা ছায়ামূর্তি দেখা যেত, বানরের মতো এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, এরকম লাফিয়ে লাফিয়ে যেত। এরই মধ্যে ঘটে যায় আরও একটি ঘটনা। এই কাজিনের যিনি মা, উনি তো কোনো একটা কারণে স্কুলে গিয়েছেন, বাচ্চাদের প্রয়োজনেই। তো উনি ওই ওয়াশরুমটাতে গিয়েছিলেন। ওই ওয়াশরুম যে একদম পরিত্যক্ত তা না, মানে এটা খুব কম ব্যবহার করা হয় আর কি। তো উনি যখনই ওই ওয়াশরুমে গিয়েছেন, উনি কিছু সময় পর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসছেন, কিন্তু ওনার প্রচণ্ড মাথা ব্যথা করছিল।
ওনার ভাষ্য অনুযায়ী ওই ওয়াশরুমে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে ওনার ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়েছে, অথচ ওনার মাথা ব্যথা ছিল না। ওখান থেকে বের হওয়ার পরও ওনার মাথা ব্যথা অনেকক্ষণ ছিল, এরপরে ঠিক হয়ে যান উনি। হঠাৎ করে ওখানে ঢোকার সাথে সাথে কেন এমনটা হলো, এইটার কোনো কুল কিনারা ওনারা করতে পারলেন না। এই ধরনের সমস্যা যখন চলতে থাকলো, সেই কাজিন এই বিষয়টা যখন সকলকে অবহিত করলেন, পরিবারের সবাই যখন জানলেন, তখন ওই স্কুল থেকে তাকে নিয়ে অন্য জায়গায় ভর্তি করা হয়। দুই ভাই বোনকে নিয়ে অন্য জায়গায় ভর্তি করা হয়। তবে এই বিষয়টা শুধু দেখতেন হচ্ছে ওই ছেলেটা, যে ক্লাস 3-তে পড়তো ওই সময় আর কি। আর যে বড় বোন, সে শুধু একবারই দেখেছিল। কেনই একজনই দেখে, কেন অন্যজন দেখে না? আর এটা যদি নিছক হ্যালুসিনেশনই হবে, তাহলে জাবির ভাইয়ের সেই কাজিনের আম্মু কেন উনি ওই ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো? আসলে এই বিষয়টা রহস্যাবৃতই রয়ে গেছে। এটা নিয়ে আর অ্যানালাইসিস ওভাবে করা হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা এমন ঘটনা আছে কি? প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি নুসাইবা আপুর পাঠানো শেষ ঘটনা। তবে ঘটনাটি মূলত ওনার আম্মুর নিজের কণ্ঠে রেকর্ড করা ঘটনা ছিল। প্রায় 34 মিনিটের একটি রেকর্ড ফাইল ছিল। আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। তো আন্টি বিভিন্ন জায়গায় আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন, কিছু কিছু জায়গায় আমার বুঝতে কষ্ট হলেও মোটামুটি ঘটনার মূল বিষয়টা আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। আমি সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আগের ঘটনায় বলেছি যে নুসাইবা আপুর আম্মুর নাম সমতা বেগম। চলুন মূল ঘটনায় ঢুকে যাই। ওনার তখন নতুন বিয়ে হয়েছে। ওনার কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছিল। ওনার বিয়ের সময় বয়স ছিল 15 কি 16 বছর। তো উনি যখন প্রথম সন্তান ধারণ করবেন, মানে প্রথমবারের মতো উনি গর্ভবতী হন, সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। যখন উনি 7 মাসের অন্তঃসত্ত্বা, তখন একটি ঘটনা ঘটে। এই নুসাইবা আপুর বাবা, উনি কিন্তু মাছ ধরায় বেশ পারদর্শী ছিলেন। মাছ ধরা কিন্তু তার একটা নেশা, যেটা এখনও আছে। উনি কি করেছিলেন, এক রাত্রে মাছ ধরে নিয়ে আসেন। একটা বড় আকারের গজার মাছ, একটা শোল মাছ, শিং মাছ, কয়েকটা টাকি মাছ। তো এগুলো ধরে নিয়ে আসেন। ওই দিন আবার টিপটিপ বৃষ্টিও পড়ছিল হালকা। পাশে বিভিন্ন জায়গায় খালের মতো ছিল, ওখান থেকে মাছ ধরে নিয়ে এসেছেন। তবে ওনাদের যে ঘরটা, ওটা নতুন ঘর ছিল। মূল যে বাড়ি, সেই বাড়ি থেকে একটু দূরে নতুন ঘর তৈরি করা হয়েছিল। ওই বাড়িতে কিন্তু শুধু হাজব্যান্ড ওয়াইফ ছিলেন আর কি। ওই সময় তো ওনাদের আর কোনো সন্তানাদি হয় নাই, প্রথমবারের মতো উনি গর্ভবতী হয়েছেন। তো যখন মাছগুলো নিয়ে এসেছেন, তখন এই নুসাইবা আপুর আম্মুকে ডাকাডাকি করেছেন। তো উনি উঠেছেন, ওঠার পর বলেছেন যে এই যে মাছ নিয়ে আসছি, মাছগুলো রেখে দাও। মাছ রেখে দেওয়ার পর আবার উনি যাবেন মাছ ধরতে। তো উনি যানও মাছ ধরতে। এদিকে ওই আন্টি কী করেছেন, ওই মাছগুলো বড় একটা পাতিলের মধ্যে রেখে একটু পানি দিয়ে উপরে এই পিড়ি বা ফিরা জাতীয় কোনো জিনিস দিয়ে আটকে রেখেছেন। বেশ অনেকক্ষণ পর ওনার কাছে মনে হলো যে মাছগুলো একটু দেখি তো কী অবস্থা। কোনো নড়াচড়া নাই, সারা শব্দ নাই। প্রথম দিকে কিন্তু সারা শব্দ হচ্ছিল, মাছগুলো নড়াচড়া করছিল, বের হওয়ার চেষ্টা করছিল। এরপর উনি যখন ওইখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই কাঠ যেটা বা যে পিড়িটা দেয়া রাখা ছিল আর কি, ওইটা সরে গেছে, ভেতরে মাছ নাই। মাছ গেল কোথায়? ওনার হাজব্যান্ড এত কষ্ট করে মাছ ধরে নিয়ে এসেছেন। তখন উনি এই মাছটা খোঁজার চেষ্টা করেন। উনি দেখলেন ওই মাছগুলো এই পাশেই ছিল, মানে ঘরের পাশেই ছিল একটা হলুদ ক্ষেত। ওই হলুদ ক্ষেতের কাছাকাছি জায়গায় কিলবিল করছে। উনি ওখান থেকে মাছগুলো ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসার পর এবার ওই পাতিলের মধ্যে রাখেন। সবগুলো মাছই পান আর কি, যেগুলো বের হয়ে গিয়েছিল আর কি। কিছু কিছু মাছ উঠোনেই ছিল, ওগুলো তখনও বাইরে যেতে পারেনি। এবার উনি কী করেছেন, ওই কাঠের পিড়িটা দিয়ে উপরে আবার একটা এই শিল পাটা আছে না, এই একটা শিল দিয়ে রাখেন উপরে, ভারী একটা পাথর দিয়ে রাখেন উপরে, যাতে করে কোনোভাবে এগুলো বেরোতে না পারে। বেশ অনেকক্ষণ পর এই নুসাইবাপুর আব্বা ফেরত আসেন। তো আসার পর উনি তো আবার ওই মাছগুলো চেক করেন, সব ঠিকঠাক আছে। তো ওনারা ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা উঠে
ওই মাছগুলো যখন চেক করতে যাবেন, বিশেষ করে নুসাইবাপুর বাবা, উনি দেখেন যে গজার মাছ আর শোল মাছটা নাই। মাছটা তো কিন্তু বেশ বড় ছিল, মাছ গেল কোথায়? কিন্তু ওই শিং মাছ আর দুটো টাকি মাছ এগুলো কিন্তু ঠিকঠাকই আছে। মূলত ওই মাছের যেই হাঁড়িটা ওটা বাইরে রাখা হয়েছিল। মুসাইবাপুর আব্বা যখন রাতের বেলা ফেরত আসেন, উনি আবার ওইটা ঘরের ভেতরে রেখেছিলেন। এদিকে নুসাইবাপুর আম্মু বলছেন যে এই গজার মাছ আর শোল মাছ ধরে নিয়ে আসছো, নিশ্চয়ই এগুলো জিন ভূত ছিল, হয় চলে গেছে, না হলে জিনে ভূতে এসে এই দুইটাকে খেয়ে গেছে। এদিকে সকালবেলা যখন ওনার বাড়িতে নুসাইবাপুর দাদি আসছেন, মানে নুসাইবাপুর আম্মার শাশুড়ি, উনি আসছেন, আর একজন মুরব্বী আসছেন, সবসময় আসেন, খুব তো বেশি দূরে না ঘর। আসার পর যখন শুনলেন যে এরকম মাছ রাতের বেলা ধরে এনে রাখা হয়েছে, সেটা আবার পরবর্তীতে ঘরেও এনে রাখা হয়েছে, তখন ওনারা এই নুসাইবাপুর বাবাকে খুব বকাঝকা করেন যে তোর কি কোনো জ্ঞান বুদ্ধি হবে না? এই অবস্থাতে, তোর স্ত্রী গর্ভবতী 7 মাসের, এই অবস্থাতে কেউ রাতের বেলা মাছ ধরে সেই মাছ আবার শোয়ার ঘরে নিয়ে এসে রাখে? এখন তো মাছ ধরা উচিত না। তখন আবার ওনারা জিজ্ঞেস করছেন তুই কোথায় মাছ ধরতে গেছিলি? তখন উনি বলেন যে আমি ওই দিকটাতে, মানে যেই দিকটাতে ওই যে পরিত্যক্ত জমিদার বাড়ি, ওই সাইডের যেই খালটা, ওই দিকে মাছ ধরতে গিয়েছিলাম। তখন বলেন যে ওই দিকে মাছ ধরতে গেলি কেন? ওই জায়গাটা খুব বদনাম আছে, এটা নিয়ে অনেক সমস্যা আছে ওই জায়গায়, তুই ওই দিককার মাছ ধরে নিয়ে আসছিস, এটা উচিত হয়নি। যাই হোক, তখন এই মুরব্বীরা পরামর্শ দেন যে এখন তো ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে তো কোথাও যাওয়া যাবে না, তা না হলে পরামর্শ দিতাম যে নিজের মায়ের বাড়িতে যাও। ভাদ্র মাসে নাকি কেউ কোথাও যায় না গর্ভবতী অবস্থায়, এটা গ্রামের একটা রীতিনীতি, এটা রীতি বলি, সংস্কৃতি বলি, কুসংস্কার বলি, এটা আসলে সেখানে একটা চলমান একটা বিষয় আর কি। তো ভাদ্র মাসে কোথাও নাকি যাওয়া যায় না। তো এরপরে আশ্বিন মাসে একটা নতুন ঘর তৈরি করা হয়েছিল বা নতুন বাড়ি তৈরি করা হয়েছিল, আগে থেকে নির্মাণাধীন ছিল, সেটাতে ওনারা চলে যান। নতুন বাড়ি আগে থেকে, সেই বাড়িটা আবার বড়, মানে নতুন বাড়িটা বেশ বড়, সেই বাড়ির গেট টেট বেশ বড় আর কি। আর নতুন বাড়ি হলে ওয়াশরুমটা কিন্তু ঘরের বাইরেই করা ছিল। এই ভাদ্র মাসে যেহেতু যান নাই, আশ্বিন মাসে চলে আসেন, তখন কিন্তু ওনার গর্ভের সন্তানের বয়স কিন্তু 8 মাস, মানে গর্ভাবস্থায় 8 মাস। এদিকে নতুন বাড়িতে আসছেন, তখন নতুন জায়গায় তো আসলে একটু মানিয়ে নিতে কয়েকদিন সময়ই লাগে। রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। এদিকে নুসাইবাপুর নুসাইবাপুর আম্মু ডেকেছেন, উনিও উঠেছেন, উনিও ওয়াশরুমে যাবেন। তো হয় কি যে ওয়াশরুমে যাওয়ার জন্য প্রথমে নুসাইবাপুর আম্মু গিয়েছেন, যাওয়ার পর উনি বের হয়ে এসে ওই ঘরে যে বারান্দা ওইখানে বসেছেন, তখন নুসাইবাপুর আব্বু ঢুকেছেন ওয়াশরুমে। তো উনি বের হলে দুজন একসাথে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেবেন, এরকমই আর কি চিন্তা। নুসাইবাপুর আম্মু তো বসে আছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার গা ঘেঁষে কিছু একটা চলে গেল। কি গেল? উনি তাকিয়ে দেখলেন একটা ভাল্লুকের মতো কোনো একটা প্রাণী 2 পায়ে হেঁটে যাচ্ছে, যেটার মাথা নাই, পেছন থেকে দেখছেন একদম কুচকুচে কালো বড় বড় লোম, এবং লোমগুলো বেশ মোটা মোটা বলে মনে হচ্ছে। এইটা দেখার সাথে সাথে উনি তো ওরে বাবারে বলে দেন এক চিৎকার। তো ওনার চিৎকার শুনে তো ওয়াশরুমের ভেতরে তো নুসাইবাপুর আব্বু ছিলেন, উনি বেশ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে এসে বলেন যে কি হয়েছে? তখন বলেন যে কি যেন একটা দেখলাম যেটার মাথা নাই। তখন এটা শুনে উনি বেশ চিন্তিত হন যে কি দেখলো, নিশ্চয়ই স্বাভাবিক কিছু না। তারপরও একটু সান্ত্বনা দিলেন, আর মনের ভুল, ঘুম থেকে উঠে আসছো তো, কি থেকে কি দেখেছো, হয়তো বা ঘুমের একটা ভাব চলে আসছিল, দুঃস্বপ্ন দেখেছো এখানে বসে বসে, এরকম একটা বুঝ দিলেন আর কি। যাই হোক, ওনারা ওই রাত্রের মতো ঘরে চলে গেলেন। তো ওনাদের যেই রান্নাঘরটা ছিল, ওই রান্নাঘরের পাশেই ছিল একটা শেওড়া গাছ। তো পরের দিনের কথা, মানে এই যে একটা অবয়ব দেখেছেন তার ঠিক পরের দিনের কথা, সন্ধ্যার কিছুক্ষণ আগে, কারণ গ্রামে তো সন্ধ্যার পরপরই রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, তাই সন্ধ্যার আগেই রান্নাবাড়া কিন্তু সব শেষ করতে হয়। তো সন্ধ্যার কিছু সময় আগেই রান্নাবাড়া শেষ হয়ে যায়। নুসাইবাপুর বাবা বেশ কিছু ছোট ছোট মাছ নিয়ে এসেছিলেন, এই পুঁটি মাছের মতো এরকম কিছু মাছ নিয়ে এসেছিলেন, যেগুলো কেটে তেলে ভেজেছিলেন নুসাইবাপুর আম্মু। তো এর মধ্যে একটা মাছ একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, একটু কালো কালো হয়ে গিয়েছিল, আবার সেটা ভেঙেও গিয়েছিল। উনি কি করেছেন, ওই মাছটা খেয়ে ফেলেছিলেন আর কি। তারপরে
মাছ ওই ভাজা যেগুলো ছিল ওগুলো নিয়ে ঘরে চলে আসেন। সন্ধ্যার আগে উনি ঘরে চলে আসছেন। তো উনি চিন্তা করলেন যাই একটু পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি। তো উনি পুকুরের দিকে যখন রওনা দিয়েছেন তখন তো অন্ধকার হয় নাই। হঠাৎ করে উনি দেখলেন সামনে একটা বিড়াল, বেশ বড় সড়ো একটা বিড়াল। তো এই বিড়ালটা ওনার সামনে দিয়ে হেঁটে ওই পুকুরের দিকেই যাচ্ছে। তো উনি মনে করছেন এটা স্বাভাবিক কোনো বিড়ালই হবে। হঠাৎ করে কি হলো, ওই বিড়ালটা ফুটবলের মতো কিছু একটা গোলাকৃতি আকারের কিছু একটা মতো ধারণ করলো এবং ওইটা কি করলো, লাফিয়ে লাফিয়ে পুকুরের পানিতে চলে গেল একা একাই। পুকুরের পানিতে ওই বলের মতো জিনিসটা পড়ার সাথে সাথে বানরের মতো কিছু একটা হয়ে গেল এবং সেটা পানির মধ্যে সাঁতার কাটছে। উনি এটা দেখছেন, দেখার পরও ভয় যে চলে আসবেন এই অনুভূতিটা ওনার হচ্ছিল না ওই সময়। এরপর উনি আবার দেখলেন যে কিছুক্ষণ বানরের মতো ওই প্রাণীটা সাঁতার কাটার পর আবার বলের মতো আকার ধারণ করলো এবং সেটি পানির উপর লাফিয়ে লাফিয়ে পাশে থাকা একটা গাছে উঠে গেল এবং কিছুটা ওঠার পর আবার বিড়ালের আকৃতি ধারণ করলো। এই জিনিসটা উনি দেখলেন। আর এই জিনিসটা দেখার পর তখন ওনার সেন্স আসে, আরে এটা কি দেখলাম। তখন উনি বেশ ভয় পান। তো যাই হোক, এই বিষয়টা যখন দেখেন তখন ওই অন্যদেরকে কিন্তু এই বিষয়টা বলেছিলেন, ওনার আত্মীয় স্বজনদেরকে বলেছেন যে এরকম একটা জিনিস দেখলেন। তখন অন্য যারা ছিলেন তারা কিন্তু বিষয়টা এটা স্বাভাবিকভাবে নেন নাই, যে এইটা তো এই অবস্থায় গর্ভাবস্থায় এই বিষয়গুলো দেখা তো ভালো নয়, ক্ষতি হতে পারে গর্ভের সন্তানের। তো যাই হোক, বেশ নজরেই রেখেছিলেন যাতে কোনো সমস্যা না হয়। এর মধ্যে কি হয় যে 9 মাসে ওনার গর্ভের সন্তানের বয়স হয়ে যায় আর কি, 9 মাসে ওনার গর্ভাবস্থা পড়ে যায়। হঠাৎ করে ওনার শারীরিক অসুস্থতা দেখা দেয়। আর এই যে নুসাইবাপুর যে দাদি, উনিও কিন্তু একজন ভালো মানের একজন ছিলেন। দায়ী বলতে বোঝায় যে গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে যে নার্স তো এরকম থাকে না, তখন এই প্রসূতি মায়েদের সেবা করার জন্য যে অভিজ্ঞ মহিলারা থাকেন তাদেরকে দায়ী বলা হয়। তো নুসাইবাপুর দাদি কিন্তু একজন দায়ী ছিলেন। তো উনি হঠাৎ করে শুনতে পেলেন যে নুসাইবাপুর আম্মুর সমস্যা হচ্ছে। তো উনি তাড়াতাড়ি করে চলে আসলেন। আসার পর ওই রাত্রেই নুসাইবা আপুর আম্মু একটা পুত্র সন্তান প্রসব করেন, যার নাম রাখা হয় সুমন। তো পরের দিন যেহেতু ওই বাড়িতে উনি একা, পরের দিন অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, তার মায়ের বাড়িতে, মানে নুসাইবাপুর আম্মুর মায়ের বাড়িতে, মানে নুসাইবাপুর নানা বাড়িতে। ওটা কাছাকাছি ছিল আর কি। তো সেখানে নিয়ে যাওয়ার পর কিছু সমস্যা দেখা দেয়। সেটা হলো যে যেদিন নিয়ে গেল তার পরের দিন দেখা গেল যে নুসাইবাপুর যে নানি, উনি ওই বাড়ির পাশে একটা গাব গাছ ছিল, যেই গাব গাছে কোনো ফল ফুল হতো না, সবাই এটাকে পুরুষ গাব গাছ বলতো। তো ওই পুরুষ গাব গাছের নিচে একটা পাগলি টাইপের একটা মেয়ে, সেই মেয়েটাকে তারা চেনেন, ওই গ্রামেরই। সে কোলে করে নিয়ে যাচ্ছে এই নুসাইবাপুর ভাই সুমনকে। তো প্রতিমধ্যে নুসাইবাপুর নানির সাথে তার দেখা। এই তুই এই বাচ্চা কই নিয়ে যাস? কই নাও নাও, তোমার জামাই নাও। আমার জামাই মানে? বলে হ্যাঁ, তোমার মেয়ের বাচ্চা। তুই এটা নিয়ে কোথায় যাচ্ছিস? আরে গাব গাছের এখানে তুই আসছিস কেন? তখন কোনো কথা না বলে ওই বাচ্চাটাকে তার কোলে দিয়ে হেঁটে চলে যায়। তখন কিন্তু দুপুর সময়, মানে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান দেয় নাই। উনি বাচ্চাটাকে কোলে নিয়ে আসেন। কোলে নিয়ে এসে বলতেছেন যে আমার নাতি এই অসময়ে এই গাব গাছের কাছে নিয়ে গেল, ওর মা কি করে? মানে নুসাইবাপুর আম্মু সমতা বেগম, সে কি করে? উনি বাসায় এসে সোজা চলে যান এই সমতা বেগম আন্টির ঘরে। ঘরে ঢুকে উনি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। এই সমতা বেগম আন্টি মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, এমন একটা অবস্থা। যদিও বা ওনাকে ডাক্তার ওষুধ দিয়েছিলেন, হয়তোবা এই ওষুধের প্রভাবেই উনি খুব বেশি করে ঘুমাচ্ছিলেন, কিন্তু না, মনে হচ্ছিল উনি অজ্ঞান হয়ে গেছেন, ওনার কোনো সেন্স নাই। এই বাচ্চাটাকে তাহলে কে নিয়ে গেল? তাও আবার এই সময় গাব গাছের ওখানেই বা কেন? এটা নিয়ে উনি খুব চিন্তিত হয়ে পড়লেন। উনি সমতা বেগম আন্টিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন, সফল হলেন। তখন তাকে বলা হয় যে এই তোমার ছেলেকে তো নিয়ে যাচ্ছিল। তখন উনি বলেন না, তো আমি কিছু জানি না, কেউ তো আমার কাছে আসে নাই, হঠাৎ করে আমার কি হলো আমি তো আসলে ওইভাবে বলতেও পারি না। ওই রাত থেকেই শুরু হয়ে গেল সমস্যা। এই বাচ্চা রাত থেকে খুব কান্নাকাটি করে, আর রাতের বেলা ওনার ঘরের যেই বেড়া,
এই বেড়ার কাছে মনে হয় যে কেউ একজন এসেছে, এই বেড়া ভেঙে ফেলার চেষ্টা করছে, মনে হচ্ছে বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়বে, এরকম অবস্থা হচ্ছে। প্রতি রাত্রেই সমস্যা দেখা দিল। আর এই বাচ্চারও এমন সমস্যা দেখা দিল, রাতের বেলা দেখা যাচ্ছে সে লাল বর্ণ ধারণ করে, শরীর নীল বর্ণ ধারণ করে, কখনো কালো কুচকুচে বর্ণ ধারণ করে, কখনো আবার এত ফর্সা সুন্দর চেহারা দেখা যায়। এই বিষয়টা তো স্বাভাবিক নয়। পরের দিন এই নুসাইবাপুর দাদিকে নুসাইবাপুর নানি খবর পাঠান, তারপর আবার নুসাইবাপুর দাদাকেও খবর পাঠান যে আসলে সুমনের অবস্থা তো ভালো না, কেন যেন এরকম হচ্ছে, বেড়াটারা রাত্রেবেলা কে যেন ভেঙে নিয়ে যেতে চায়, সুমন রাত্রেবেলা কান্নাকাটি করে। তো এই খবর দেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে যে নুসাইবাপুর দাদা কিন্তু টুকটাক ঝাড়ফুঁক জানতেন মসজিদের, যেহেতু মুয়াজ্জিন, ইমাম, খাদেম তিনটা দায়িত্বই পালন করতেন, তো উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো ঝাড়ফুঁক জানার পর উনি আসলেন, এসে উনিও বিষয়টা স্বাভাবিকভাবে আসলে মনে করেন নাই। উনি চিন্তা করলেন যে এটাকে টাহুরা ধরছে, তাছাড়া তো এইরকম আলামত হওয়ার কথা নয়। আর টাহুরা জিন বাচ্চাকে সরাসরি চুরি করে নিয়ে যায়, নিশ্চয়ই এরকম একটা সুযোগ সে পেয়েছিল। এরপর স্থানীয় ভালো একজন কবিরাজকে দেখানো হয়। কবিরাজ এসে দেখার পর উনি বলেন, আরে বাচ্চাটার তো কিছুই নাই, সব শেষ করে ফেলছে, এমন সময় আমার কাছে আনা হলো, আমি তো কিছুই করতে পারবো না, তারপরও দেখি কি করা যায়। এরপর উনি কচু গাছের একটা ডগা এটা কেটে নিয়ে আসলেন। কেটে আনার পর ওই বাচ্চার সাইজে উনি মাপ দিলেন। মাপ দেওয়ার পর কিছু ঝাড়ফুঁক করলেন। সকলের সামনেই দেখা গেল যে ওই কচু গাছের ডগাটা 4 আঙ্গুল ছোট হয়ে গেছে। উনি আবারও মাপ দিলেন বাচ্চার মাপের সাথে, দেখলেন যে আসলে 4 আঙ্গুল ছোট হয়ে গেছে, যেটার লক্ষণ ভালো নয়। তার মানে হচ্ছে যে আসলেই টাহুরা একে আক্রমণ করেছে। উনি আবার অন্য আরও একটি কচু গাছের ডগা নিয়ে আবার মাপ দেওয়া শুরু করলেন এবং ঝাড়ফুঁক শুরু করলেন। এবারও দেখা গেল ওই নতুন কচু গাছের ডগাটাও 4 আঙ্গুল ছোট হয়ে গেছে। তখন উনি বললেন, না, এর আর কিচ্ছু নাই, একে বাঁচানো সম্ভব না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা চাইলে ভালো হবে, তাছাড়া কোনো ঝাড়ফুঁকে কাজ হবে না, ওর সব শেষ করে ফেলেছে, ওকে চিকিৎসা করে কোনো লাভ নাই। তারপরও আসলে মা বাবা তারা তো চেষ্টা করবেনই তাদের সর্বোচ্চটা দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য, ওনারা চেষ্টা করেছিলেন। তবে মাসখানেক বেঁচে ছিলেন। এক রাত্রে হঠাৎ করে এই যে সুমন, যে এই নুসাইবাবুর সবার বড় ভাই, ওই রাত্রে অদ্ভুত এক ধরনের শব্দ করছে। সাধারণত বৃদ্ধ মানুষরা অসুস্থ থাকলে যেরকম শব্দ করে ওই রকম শব্দ। তো এই শব্দ যখন করছে তখন এই নুসাইবাবুর দাদি উনি বুঝতে পেরেছিলেন যে বিষয়টা স্বাভাবিক নয়। তখন উনি বলছেন যে এই শব্দ করবি না, তাহলে কিন্তু তোর আগুনের ছ্যাঁকা দেবো। যেই না এই কথা বলে আর থেমে যায়। অদ্ভুত ব্যাপার, সে তো এরকম কথা বোঝার কথা নয়। আগুনের ছ্যাঁকা দেওয়ার কথা শুনলেই কেন থেমে যায়, বিষয়টা রহস্যজনক। ওই রাত্রে হঠাৎ করেই মা মা স্পষ্টভাবে মা মা বলে ডাকতে থাকেন এই সুমন। মাত্র 3 মাসও বয়স হয় নাই তখন, মানে এই অসুস্থতা নিয়েই কিন্তু কয়েক মাস পার হয়ে গেছে। এত ছোট বাচ্চা কিন্তু মা মা শব্দ করার কথা নয়, কিন্তু স্পষ্টভাবে মা মা শব্দ করছিলেন তিনি। ওই রাত্রের পরে আর মাত্র কয়েকটি রাত সুমন জীবিত ছিল, এরপর সে মারা যায়। আসলে ওই কবিরাজ বলেছিলেন যে তার আসলে কিছুই নাই, ভেতরে নাকি সব খেয়ে শেষ করে ফেলেছে এই টাহুরা। মূলত টাহুরার কোলে যেই বাচ্চা একবার যায় তারই অবস্থা খারাপ হয়ে যায়। হয়তোবা তাকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি, কিন্তু কোলে যাওয়ার সাথে সাথে তার যে ক্ষতি করার দরকার ছিল সেটা করে ফেলেছিল। এইভাবেই এই সমতা বেগম আন্টির প্রথম সন্তান মারা যায়। এরপরে তার আরও 2টি সন্তান হয়। এরপরে যে সন্তান হয় তার নাম রাখা হয় রিপন, তারপরে যে সন্তান হয় তার নাম রাখা হয় স্বপন। এই 2 জন স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এরপরে আরও একজন সন্তান জন্ম নেয় যার নাম হচ্ছে রাজীব। তো এই রাজীবের বয়স যখন
কয়েক মাস, 3 মাস বা 4-5 মাস এরকম হবে আর কি। তো তখন এই রিপন, স্বপন এবং রাজীবকে সাথে নিয়ে এই নুসাইবা আপুর বাবা মা একটা জায়গা থেকে আসছিলেন। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল এরকম একটা ভাব। তো নুসাইবা আপুর আব্বু কী করেছেন, আধা কেজি মুড়ি কিনেছিলেন, মুড়ি কিনে আসছিলেন আর কি। তো ওই রাত্রে বাড়িতে আসার পরই কিছু সমস্যা দেখা দেয়। এই যে রাজীব, তিনি কান্নাকাটি করতে থাকেন, তার শরীরে জ্বর আসে, এরকম একটা অবস্থা। বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে ওনারা নিয়েছিলেন, কারণ হচ্ছে যে এমনটা আসলে হওয়াটা কি স্বাভাবিক নয়, বাচ্চাদের তো অসুখ বিসুখ হতেই পারে। এর কয়েকদিন পর হয় কি, এই যে রাজীব যে, তাকে কোলে নিয়ে এই নুসাইবা আপুর আম্মু একটা জায়গায় গিয়েছিলেন, বেশ একটা দূরে জায়গায়, একটা ডাক্তারের কাছে গিয়েছিলেন মূলত এই অসুস্থতার কারণে, একটু জ্বর এসেছিল। তো ডাক্তারকে দেখাতে দেখাতে বেশ দেরি হয়ে যায়। তখন উনি কী করেছেন, ওই দিন তো যেহেতু বাইরে গিয়েছে, একটা নতুন শাড়ি পরে গিয়েছেন, আবার যাওয়ার আগে তেলে ভাজা পিঠা খেয়ে গিয়েছিলেন। এখন দিনের বেলা গিয়েছেন, এটা তো আহামরি খুব বেশি জটিল কিছু না, এই চিন্তা করেই উনি গিয়েছেন। তো ফেরত যখন আসবেন, এদিকে বাসায় তার 2 সন্তান, রিপন এবং স্বপন, বাচ্চা দুটো না খেয়ে আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো ডাক্তার দেখানোর পর উনি বাড়িতে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ধরেন। শর্টকাট রাস্তা যেদিক দিয়ে ধরেছেন ওইটা মূলত একটা খাল, আশেপাশে ময়লা আবর্জনা আছে, একটা নর্দমার মতো, ওই পাশ দিয়ে উনি যাচ্ছিলেন আর কি। তো ওই দিক দিয়ে উনি অল্প সময়ের মধ্যে বাড়িতে চলেও আসেন। কিন্তু ওই রাত থেকেই শুরু হয় একটা সমস্যা। মূলত যেই ডাক্তারের কাছে গিয়েছেন সেই ডাক্তারের নাম হলো গোপাল ডাক্তার, বেশ নাম করা এলাকায় ছিলেন আর কি সেই গোপাল ডাক্তার। তো উনি বাড়িতে যখন চলে আসছেন, বাড়িতে চলে আসার পর ওই রাত থেকে শুরু হয় সমস্যা। এই যে রাজীব তিনি অসুস্থ হয়ে পড়েন, ভালো হয় না। এরপর বেশ কিছু কবিরাজ দেখানো হয়, কবিরাজরাও কিছু বলতে পারে না, ও হয়তো শুধু টাকা পয়সা নেয়। এরপর আরও একজন কবিরাজ, যতদূর সম্ভব তার নাম বলেছিলেন ওহাব কবিরাজ, তাকে দেখানো হয়। তো উনি যখন দেখেছেন, তখন উনি ওনার মতো করে, ওনার একটা দল আছে, জিকির আজগার করে তার উপর জিন হাজির করেন। যেই জিনটা মূলত আসর করেছিল বলে সন্দেহ করা হচ্ছিল এই রাজীবের উপরে, তাকে হাজির করার চেষ্টা করেন। তো হাজির করতে এক সময় সক্ষম হন। যখন হাজির করা হয় তখন কিন্তু বেশ অনেক ধরনের মিষ্টি রাখা হয়েছিল, ফল রাখা হয়েছিল, কয়েক সের দুধ রাখা হয়েছিল। হাজির হওয়ার পর করে কি, এই সব খাবার খেয়ে ফেলে, এক নিঃশ্বাসে সবটুকু দুধ খেয়ে ফেলে, অন্য খাবারও খেয়ে ফেলে। এরপর বলছে যে এই 2টাকে আমি নিয়ে যাব, আর 2টাকে যদি নিতে না পারি 1টাকে আমি অবশ্যই নেব। এখন কবিরাজ বলছেন যে কেন তুই এই 2টাকে নিবি? তখন বলছে যে আমি একটা হিন্দু সন্ন্যাসী গোছের জিন, আমি ওইখানে ওই সময় শুয়েছিলাম, ও নতুন শাড়ি পরে বাচ্চা কোলে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছিল, আবার ভাজা পিঠা খেয়ে, মানে তেলে ভাজা পিঠা খেয়ে আবার বাড়ি থেকে বের হয়েছিল। ও যাওয়ার সময় আমার শরীরের উপরে পাড়া দিয়ে চলে যায়। একে তো তেলে ভাজা পিঠা খেয়েছে, নতুন শাড়ি পরা ছিল, আর আমার শরীরের উপর পাড়া দিয়ে গেছে, যাতে আমার অনেক ক্ষতি হয়েছে। ওদের 2জনকে অথবা যে কোনো একজনকে নিয়ে যেতে পারলেই সেই ক্ষতি আমার পূরণ হবে, সুতরাং একজনকে আমি নেবই। এদিকে কবিরাজ বলছে যে তুমি খাসি নাও, গরু নাও, অন্য কিছু নাও, যা চাও তাই দেব, কিন্তু ওকে নিও না। তখন বলছেন যে না, আমি নেবই। এদিকে ঝাড়ফুঁক শুরু হয়েছে, রুকিয়া শুরু হয়েছে। সেখানে এই যেই স্বপন, যিনি মানে নুসাইবা আপুর ওই সময়ের যিনি মেজো ভাই, সুমন ভাই তো মারাই গেছেন অল্প বয়সেই, কয়েক মাস বয়সে। এরপর তো রিপন, স্বপন, রাজীব, তাহলে মেজো ভাই হচ্ছে স্বপন। স্বপন ওখানে উপস্থিত ছিলেন, তার সমস্যা শুরু হয়ে যায়। ওই ঝাড়ফুঁকে এই রাজীব সুস্থ হলেও স্বপন ভাইয়ের সমস্যা শুরু হয়ে যায়। আবার ঝাড়ফুঁক করানো হয়, সেই কবিরাজ কানা হয়। তখন ওই জিনটা বলে আমি এই ছেলেটাকে নিয়ে যাব, মানে স্বপনকে নিয়ে যাব। আবার ঝাড়ফুঁক করা হয়, তখন রাজীবকে ধরে। আবার ঝাড়ফুঁক করানো হলে বলে আমি রাজীবকে নিয়ে যাব। এইভাবে কোনোভাবেই কিছু হচ্ছিল না, একজনকে ছাড়ে তো আরেকজনকে ধরে। বলা হলো যে একজনকে সে নেবেই। এখন কোনোভাবেই এই জিনটাকে মানানো যাচ্ছে না, তার সাথে নাকি ওই কবিরাজ পেরেও উঠবে না। রুকিয়ার একটা পর্যায়ে নাকি ওই জিনটা এই কবিরাজের ঘাড় চেপে ধরে
এবং এমনভাবে চেপে ধরে, বলে যে তুই যদি আর একবারও এই বিষয় নিয়ে তেড়িবেড়ি করিস তাহলে তোর ঘাড় আমি মটকে দেবো, তোর বাঁচার আর উপায় নেই, আমি একটাকে নেবই, এখন বল আমি কোনটাকে নেব। ওই পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞেস কর যে সেদ্ধটাকে নেব না কাঁচাটাকে নেব। সেদ্ধটা না কাঁচাটা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে স্বপন ভাই যিনি, উনি তো বেশ বড় ছিলেন তখন, আর এই যে রাজীব যিনি, উনি তো একদম নবজাতক, তাহলে কোনটাকে নেবেন? নবজাতক বলতে ওই সময় বয়স ওনার 3-4 মাস বা 6 মাস এরকম আর কি। এখন কোনটাকে নেবেন? তখন এই নুসাইবা আপুর দাদি বলেন যে এই স্বপনকে আমি এত কষ্ট করে বড় করলাম, আর রাজীব তো কেবল শিশু, সুতরাং সিদ্ধটাকে আমি নিতে দেব না, নিলে কাঁচাটাকেই নিয়ে যাক। আসলে মনের কষ্টেই তারা বলেছেন। কেউ কি চায় যে একটা প্রাণ নিয়ে যাক সেই অনুমতি দিতে? কেউ চায় না, কিন্তু তারপরও বাধ্য হয়েছিলেন তারা। এর কয়েকদিন পরই এই রাজীব মারা যান। এভাবেই এই নুসাইবা আপুর 2 ভাই মারা গিয়েছিলেন। এরপর এই যে যিনি স্বপন, ইনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে দেখা গেল ওই যে দুষ্টু জিনটা, এইটা আবার এই স্বপন ভাইয়ের উপর আসর করেছে। তার মানে হচ্ছে রাজীবকে হত্যা করার পরও সে ক্ষান্ত হয় নাই, সে আবার স্বপনকে ধরেছে। স্বপন ভাইকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে এই স্বপন ভাইকে তার দাদির কাছে দিয়ে দেয়া হয় যে দাদি মানুষ করুক, উনি ওনার মতো করে এটাকে বড় করুক। অনেকে পরামর্শ দিয়েছিলেন, বেশ কিছু কবিরাজ পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে স্বপন ভাইকে তার দাদির কাছে দিয়ে দেওয়া হয়, সেখানে উনি বড় হতে থাকেন। আল্লাহর রহমতে স্বপন ভাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এরপর আরও 2 জন ভাই হয়েছে, যার নাম হচ্ছে সজীব এবং নয়ন। সবার ছোট যে নয়ন, আমরা আগে যে ঘটনাটা বলেছি সেটা হলো নয়ন ভাইয়ের সাথে। এরপরে আরও একজন মেয়ে সন্তান হয়েছিল, তিনি মারা গিয়েছিলেন। তারপরে এই নুসাইবা আপু, তারপরে আর কোনো সন্তানাদি হয়নি। এখন যারা জীবিত আছেন তারা হচ্ছেন রিপন, স্বপন, সজীব, নয়ন এবং নুসাইবা, এই 5 জন এখন আছেন। প্রিয় লিসেনার্স, আসলে একটা ব্যাপার, সেটা হলো যে এই যে আমরা বলি কুসংস্কার কুসংস্কার, গ্রামের লোকজন এইটা বলে ওইটা বলে, এটা করতে মানা করে ওইটা করতে মানা করে, আসলে ওনাদের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এই ধরনের ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন তারা তো বলবেনই যে দুপুরবেলা এরকম এরকম জায়গায় যেও না, গর্ভাবস্থায় এরকম ময়লা আবর্জনা যেখানে আছে সেই রাস্তা দিয়ে এসো না, এরকম তো বলবেনই। এটা কুসংস্কার নয়। এই সমস্ত জায়গাগুলোতে দুষ্টু জিনেরা আস্তানা গেড়ে থাকে, আর ছোট বাচ্চা এবং নারীরা এই ধরনের জিনের আক্রমণের শিকার সবচাইতে বেশি হয়। আর টাহুরা জিনের ঘটনা তো আমরা এর আগেও বলেছি, এগুলো কি দুর্ধর্ষ প্রকৃতির হয়। এদের টার্গেটই থাকে শুধু বাচ্চাদেরকে তারা নিয়ে যাবে। বাচ্চাদেরকে যদি তারা নিয়ে যেতে পারে সেটাকে তো খেয়ে ফেলবে, আর যদি একবার নজর দিয়ে ফেলে তাহলে ওর ভেতরে সব কিছু শেষ করে ফেলবে, যেটা হয়েছিল এই সুমনের সাথে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি 34 মিনিটের একটি অডিও ক্লিপ ছিল। আমি জানি না সমতা আন্টি যখন শুনবেন আমি ঠিকঠাক মতো বলতে পেরেছি কিনা। আমি যদি কোথাও ভুল বলে থাকি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সেভাবে উপস্থাপন করলাম, আশা করছি লিসেনাররাও বুঝতে পেরেছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, আর এই ঘটনার মাধ্যম দিয়েই আমরা আমাদের স্পেশাল এপিসোডের সমাপ্তি টানতে চাই। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এতটুকু পথ আসতে পেরেছি। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।